ওয়েলকাম স্টুডেন্টস, ক্যালকুলেটেক্সে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের যে গুরুত্বপূর্ণ রেলওয়ের যে নোটিফিকেশন বেরিয়ে গেছে এবং এই রেলের যে গ্রুপ ডি, সেই গ্রুপ ডির ফর্ম ফিল আপ খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ক্লাস এবং সেই ক্লাসের গুরুত্বপূর্ণ কিছু জিনিসপত্র রয়েছে, মক টেস্ট রয়েছে এবং লাইভ ক্লাসেস রয়েছে এবং আরও কিছু গুরুত্বপূর্ণ আমাদের যে টিচার্সরা রয়েছে সেই টিচার্সদের দ্বারা প্রত্যেকটা সাবজেক্টের রেলওয়ে গ্রুপ ডির যে গুরুত্বপূর্ণ যে সাবজেক্টগুলো, সেই সাবজেক্টগুলোর প্রত্যেকটার স্পেশালিস্ট টিচাররা রয়েছেন, ম্যাথামেটিক্সের টিচাররা রয়েছেন, জিআই টিচাররা, জিআই রিজনিংয়ের টিচাররা রয়েছেন এবং তার সাথে সাথে সায়েন্সের যে ভাইটাল পোর্শন রয়েছে সেই সায়েন্সের ভাইটাল পোর্শনের টিচার রয়েছে এবং আর্টসের যে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলো সম্বন্ধে আমাদের ভীতি বা ভয় তৈরি হয় সেগুলোকে কাটিয়ে দেওয়ার জন্য কিছু টিচার রয়েছেন যারা তোমাদের এই যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলোকে খুব সুন্দরভাবে খুব সহজে তোমাদের জন্য তৈরি করে দেবেন। তো আর দেরি করো না, যারা রেলওয়ে গ্রুপ ডির জন্য এবং সামনে কিন্তু রেলের আরও বড় ভ্যাকেন্সি বেরাবে। এর আগের বছর আমরা দেখেছি রেল অনেক সেক্টরগুলোতে রেলের এনটিপিসি, রেলের গ্রুপ ডি এগুলোতে কিন্তু রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি করিয়ে নিচ্ছে এবং পরীক্ষা করার সঙ্গে সঙ্গে কিছু সময়ের মধ্যেই কিন্তু খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হয়ে যাচ্ছে। এখন সব থেকে বলতে গেলে রেলের যে রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু সব থেকে তাড়াতাড়ি এবং খুব এগিয়ে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে আমাদের যে রেলের এই রিক্রুটমেন্ট এটাকে হাতছাড়া করলে চলবে না। তাই চলো আজকে আমরা দেখে নেব এই রেলওয়ে গ্রুপ ডির বা আমাদের যে সামনে যে ফর্ম ফিল আপ হবে রেলওয়ে গ্রুপ ডির তার গুরুত্বপূর্ণ কিছু টপিকগুলো, অর্থাৎ যে জায়গাগুলো আমাদের একটু দেখে নিতে হবে বা একটু বুঝে নিতে হবে। তাহলে তোমরা আর ওয়েট করো না, চলো দেখে নেওয়া যাক। তো দেখো, এইবার কিন্তু বিশাল বড় একটা ভ্যাকেন্সি রয়েছে, টার্গেট প্রায় 22,000, তাহলে 22,000 ভ্যাকেন্সি রয়েছে রেলওয়ে গ্রুপ ডিতে এবং এই আরআরবি রিক্রুটমেন্ট 2026-এর যে মাস্টার প্ল্যান বা আমাদের যে গ্রুপ ডির মাস্টার প্ল্যান এবং সেই যে গ্রুপ ডির ফর্ম ফিল আপ সেটা শুরু হতে চলেছে এই জানুয়ারির 31। শুরু হওয়ার কথা ছিল একটু আগেই, কিন্তু জানুয়ারির 31 তারিখ থেকে কিন্তু এটা শুরু হতে চলেছে। তো দেখো, এখানে রয়েছে আমাদের ফর্ম ফিল আপের ডেডলাইন এবং স্টার্টিং ডেট। ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 31 জানুয়ারি 2026, অর্থাৎ এই 2026-এর 31 জানুয়ারি থেকে শুরু হতে চলেছে আমাদের এই রেলওয়ে গ্রুপ ডির ফর্ম ফিল আপ। চলবে কত তারিখ পর্যন্ত? এন্ড ডেট 2 মার্চ 2026, অর্থাৎ মার্চের 2 তারিখ পর্যন্ত এই ফর্ম ফিল আপ চলবে। সুতরাং খুব তাড়াতাড়ি শীঘ্রই আমরা ফর্ম ফিল আপ করে নেব। একটু দেখি পরের দিকে ফর্ম ফিল আপ করতে গিয়ে অসুবিধার সম্মুখীন হতে হয়, তাই শুরুর দিকে চেষ্টা করবে ফর্ম ফিল আপটা করে নেওয়ার জন্য। আচ্ছা, এর পরবর্তীতে দেখো কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে যেটাকে আমাদের কোয়ালিফিকেশন বলে থাকি। তা আমাদের কোয়ালিফিকেশন লাগবে হচ্ছে এমপি বা মাধ্যমিক পাস এবং যারা আইটিআই করেছে কোর্স, বিভিন্ন এনসিভিটি অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং অর্থাৎ এনসিভিটি বা এনসিভিটি স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে যারা আইটিআই কোর্স করেছে তারাও এই পরীক্ষার জন্য এলিজিবল। অর্থাৎ যারা মাধ্যমিক পাস বা এমপি, মাধ্যমিক পাস এবং আইটিআই পাস এরা শিক্ষার্থীরা বা স্টুডেন্টরা কিন্তু এই ফর্ম ফিল আপটা কিন্তু করতে পারবে। এজ লিমিট কি রয়েছে? এজ লিমিট রয়েছে 18 to 33 ইয়ার্স। এটা হচ্ছে জেনারেলদের জন্য এই এজ লিমিটটা রয়েছে 18 to 33 ইয়ার্স। এজ লিমিটে কিছু বেনিফিট দেখে এসেছি, ওবিসি, এসসি, এসটি এবং কিছু এক্স সার্ভিসম্যান যদি থাকেন তারা সেই ক্ষেত্রে এজ লিমিটে কিছুটা বেনিফিট পান, +5 ইয়ার্স এই বেনিফিটটা পেয়ে থাকেন তারা। জেনারেলি ওবিসিদের ক্ষেত্রে +3 ইয়ার্স এবং এসসি এসটিদের ক্ষেত্রে এটা +5 ইয়ার্স, অর্থাৎ 33 + 5 38 যদি তার এজ হয় তাহলে সে এলিজিবল এই পরীক্ষার জন্য। তবে এসসি এসটি হতে হবে। যদি ওবিসি হয়ে থাকো তাহলে তাদের জন্য 33 + 3 অর্থাৎ 36 ইয়ার যাদের রয়েছে তারাও এই ফর্ম ফিল আপের যোগ্য। তবে হ্যাঁ, এটা মনে রাখতে হবে এজ অন 1/1/2026 অর্থাৎ 2026-এর জানুয়ারির 1 তারিখের হিসেবে এজ লিমিটটা কত হতে হবে? জেনারেলদের জন্য 33 এবং ওবিসিদের জন্য 3 + 36 এবং যারা এসসি এসটি তাদের ক্ষেত্রে 38 পর্যন্ত এজ লিমিট রয়েছে। কিন্তু এজটা কাউন্ট করতে হবে
2026 জানুয়ারির 1 তারিখ এর মধ্যে। আচ্ছা, তাহলে এটা আমাদের কোয়ালিফিকেশন এবং এজ লিমিট সম্বন্ধে আমরা জেনে নিলাম। এর পরবর্তীতে জোনস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, টোটাল মনে রাখতে হবে 17 আরআরবি। 17 অর্থাৎ আরআরবি মিনস হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, অর্থাৎ রেলের যে এক্সামগুলো যে বোর্ড করিয়ে থাকেন বা যে সংস্থা বা বোর্ড করায় তাকে আমরা আরআরবি বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বলি। গোটা অল ওভার ইন্ডিয়াতে এরকম রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড 17 রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ 17টা আরআরবির বোর্ড এই এক্সামটা অর্থাৎ গ্রুপ ডি এর এক্সামটা কন্ডাক্ট করাবে। যেমন অ্যাজ ফর এক্সাম্পল বলতে পারি কলকাতা আরআরবি বা কলকাতা রিক্রুটমেন্ট বোর্ড, রাঁচি রিক্রুটমেন্ট বোর্ড, গুয়াহাটি রিক্রুটমেন্ট বোর্ড বা গুয়াহাটি আরআরবি, এরকম 17টা আরআরবি বোর্ড রয়েছে যারা কিন্তু বিভিন্ন স্টেটে তাদের গ্রুপ ডি এর অর্থাৎ রেলের এই গুরুত্বপূর্ণ পোস্টের যে গ্রুপ ডি এর সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে গ্রুপ ডি এর যে পরীক্ষা সেই পরীক্ষাটা কন্ডাক্ট করে থাকেন এবং সেই ক্ষেত্রে বিভিন্নভাবে স্টুডেন্টদের রিক্রুটমেন্ট করান। তাহলে সেই ক্ষেত্রে আমরা 17 আরআরবি বা 17 রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অল ওভার ইন্ডিয়াতে দেখতে পাই। এবং তোমাদের গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলে দিই, যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যারা বেঙ্গলি বা বেঙ্গলিতে যারা পরীক্ষা দিতে চাইছো, যাদের বেঙ্গলি অ্যাজ এ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তাদের ক্ষেত্রে 3টে জোন, সেই জোনে তারা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা চয়েস করতে পারবে। জোনগুলো কি কি? গুয়াহাটি একটা জোন, গুয়াহাটি জোন, সেকেন্ড আমাদের কলকাতা একটা জোন, সেকেন্ড জোন রয়েছে কলকাতা, এবং আমাদের থার্ড জোন রয়েছে রাঁচি। তাহলে এই 3টে জোন অর্থাৎ গুয়াহাটি, রাঁচি এবং কলকাতা যারা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে এক্সাম দিতে অভ্যস্ত বা যারা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে প্রশ্ন পড়ে উত্তর দিতে সক্ষম বা যাদের কাছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা বেস্ট, তাদের ক্ষেত্রে গুয়াহাটি, রাঁচি এবং কলকাতা এই 3টে জোনে তারা যদি ফর্ম ফিল আপ করে তাহলে তারা প্রশ্নপত্রটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে পাবে। দ্যাট মিনস তারা ল্যাঙ্গুয়েজ হিসাবে বেঙ্গলি চয়েস করতে পারবে। আদারওয়াইজ কিন্তু অন্যান্য যদি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মধ্যে যেতে সে চাই বা অন্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে সে দেখলো ভ্যাকেন্সি বেশি আছে কিন্তু সেখানে সে ফর্ম ফিল আপ করলো, তবে হ্যাঁ সেখানে ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি পাবে না, সেখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ, হিন্দি এই ল্যাঙ্গুয়েজ দুটো অবশ্যই পাবে। যারা ইংলিশে ভালো বা যারা হিন্দিতেও কোশ্চেন পড়তে পারো তাহলে তাদের ক্ষেত্রে বলবো তারা যদি বাইরে গিয়ে জব করতে চাও, যেখানে হয়তো সিট বেশি আছে সেই জায়গায় গিয়ে বা সেই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে তুমি পরীক্ষা দিলে সেখানেই তোমার পোস্টিং হবে এবং সেই ক্ষেত্রে তোমার ল্যাঙ্গুয়েজটা মাথায় রাখতে হবে ইংলিশ আর হিন্দি। কেবলমাত্র এই 3টে জোন রাঁচি, গুয়াহাটি এবং কলকাতা, এই 3টে জোনে কিন্তু ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি সিলেক্ট করতে পারবে, বাকি জোনে পারবে না। এটা কিন্তু মাথায় রেখে ফর্ম ফিল আপটা করবে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা দেখে নেব যে এই যে এক্সাম প্যাটার্ন অর্থাৎ গ্রুপ ডি এর যে এক্সামটা হয়ে থাকে সেই এক্সামটার প্যাটার্ন কিরকম রয়েছে। অর্থাৎ একটা কম্পিউটার বেসড টেস্ট হয় যেটাকে আমরা সিবিটি টেস্ট বলে থাকি, সিবিটি 1, সিবিটি 2। হ্যাঁ, গ্রুপ ডি এর জন্য কেবলমাত্র একটাই সিবিটি, কিন্তু এনটিপিসির জন্য আমরা সিবিটি 1 এবং সিবিটি 2 দিতে হয়। তাহলে সেই ক্ষেত্রে প্রথম কম্পিউটার বেসড টেস্ট এবং পরবর্তীতে দ্বিতীয় কম্পিউটার বেসড টেস্ট এটা কিন্তু কেবলমাত্র এনটিপিসি, গ্রুপ ডিতে নয়। গ্রুপ ডিতে কেবলমাত্র একটাই সিবিটি দিতে হয়। ফার্স্ট কম্পিউটার বেসড টেস্ট হবে, তারপরে ফিজিক্যালের মেজারমেন্ট বা বিভিন্নভাবে শারীরিক যে আমাদের বিভিন্নভাবে সেই জায়গাটাও বলবো, ফিজিক্যাল মেজারমেন্টের জায়গাটাও বলবো বা ফিজিক্যাল যেটা এফিসিয়েন্সি টেস্ট বলে সেটাও আমরা দেখব। তাহলে সেই ক্ষেত্রে যে সিবিটি বা কম্পিউটার বেসড টেস্ট সেটা কিন্তু মাথায় রাখতে হবে একটাই হয়, দ্বিতীয়বার আর সিবিটি দিতে হবে না। তাহলে এই সিবিটি একবার যদি কোয়ালিফাই করতে পারি দেন আমার নাম চলে আসবে কোথায়? ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে বা পিইটিতে চলে আসবে। তাহলে সেই ক্ষেত্রে এই যে সিবিটি এক্সাম প্যাটার্ন তাতে সিলেবাসে কি রয়েছে? গুরুত্বপূর্ণ ম্যাথের টপিক রয়েছে। আমরা জানি প্রত্যেকটা এক্সামে এই ম্যাথ এবং জিআই এটা গুরুত্বপূর্ণ টপিক। তাহলে ম্যাথ আর হচ্ছে জিআই বা রিজনিং এই দুটো টপিক রয়েছে। সঙ্গে কি টপিক রয়েছে? সঙ্গে একটু কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে,
একটু নয়, কারেন্ট অ্যাফেয়ার্সের পোর্শন অনেক বড় পোর্শন আমরা জানি। খুব সুন্দরভাবে কারেন্ট অ্যাফেয়ার্স গাইড না হলে কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কাছে কিন্তু অনেকটা চাপের সৃষ্টি করে। তাই আমাদের টিচার্স রয়েছেন যিনি তোমাদের ডেইলি একটা কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা উইকলি বা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স তিনি দিয়ে দেবেন, এবং সেই ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকগুলো সুন্দরভাবে তিনি বুঝিয়ে দেবেন। এবং এছাড়াও রয়েছে জেনারেল সায়েন্স, একটা ভাইটাল পোর্শন। সায়েন্সের মধ্যে আমরা জানি বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি তিনটে পার্ট রয়েছে এবং তার বিশেষ কিছু চ্যাপ্টার্স রয়েছে। এই যে অংশগুলো রয়েছে তার যে নাম্বার বিভাজন বা কোন টপিকে কত করে আছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ। জিআই এবং রিজনিং এ রয়েছে 50 কোশ্চেন্স, অর্থাৎ 50 মার্কসের 50 কোশ্চেন, পার কোশ্চেন 1 মার্ক, তাহলে 50 কোশ্চেন 50 মার্ক। ম্যাথ 25 কোশ্চেন্স 25 মার্কস। জিএ অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সের যে অংশটা রয়েছে তাতে 20 কোশ্চেন্স 20 মার্কস, পার কোশ্চেন 1 মার্ক। আচ্ছা, এরপরে রয়েছে জেনারেল সায়েন্স, এখানেও রয়েছে 25 কোশ্চেন্স 25 মার্কস। তাহলে একটা ভাইটাল জায়গা জেনারেল সায়েন্স। কেন ভাইটাল কেন বললাম? কারণ জেনারেল সায়েন্স আমরা না বোঝার জন্য অনেক সময় ভয় বা ভীতিতে কিন্তু এই সায়েন্সের পোর্শনটাকে ছেড়ে দিই, কিন্তু মাথায় রাখতে হবে সায়েন্সের পোর্শনটা সীমিত, যেখানে বাস্তব অবাস্তব বলে কিছু নেই, এখানে সব হচ্ছে রিয়েল জিনিস। আর রিয়েল জিনিস যদি একটু ভালো মতো বুঝে পড়া যায় তাহলে আমি বলবো 25 কোশ্চেন্সের 25 কোশ্চেন্সের অ্যান্সার দিয়ে আসা যায়। তাহলে এটা একটা ভাইটাল পোর্শন। অবশ্যই প্রত্যেকটা পোর্শন ভাইটাল, কিন্তু আমাদের সায়েন্সের পোর্শন বোঝা থাকলে এখান থেকে কিন্তু বাইরের কোশ্চেন হয় না, যা বইয়ের সেখান থেকেই হয়। অনেক সময় আমরা দেখি বা রিজনিং পোর্শনে যা পড়ে গেছি তার উপর ডিপেন্ড করে কিছু এক্সট্রা দিয়ে দেয়, তখন আমাদের কিছু হার্ড যখন পোর্শন দিয়ে দেয় তখন একটু ছেড়ে দিতে হয়। কিন্তু সায়েন্সের ক্ষেত্রে সেখানে 25 মার্কস কিন্তু ইজিলি করে আসা যায়। তাই প্রিপারেশন নাও খুব সুন্দর করে। সায়েন্সের ক্লাসগুলো যেগুলো রয়েছে, টিচাররা রয়েছেন এবং আমি রয়েছি সায়েন্সের ক্লাসগুলো তোমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, এর পরবর্তীতে আমরা দেখে নেব ডেঞ্জার জোন। অবশ্যই আমাদের ক্ষেত্রে খুব ডেঞ্জার জোন। ভুল যদি করে আসি তাতে আমাদের অনেক সময় পিছিয়ে পড়তে হয়, এবং সেই ক্ষেত্রে মনে রাখতে হবে এখানে নেগেটিভ মার্কিং রয়েছে, তাই ভুল করা চলবে না। ভুলের সংখ্যা কম করতে হবে বা ভুল করা যাবেই না একদমই। যে কোশ্চেন অ্যান্সার জানা নেই তা দেওয়া যাবে না। অর্থাৎ এখানে নেগেটিভ মার্কিং রয়েছে 1/3, দ্যাট মিনস 3টে কোশ্চেন ভুল করলে 1 মার্কস কাটা যাবে। আমি একটা কোশ্চেন ভুল করে এসেছি স্যার, কত কাটা যাবে? 0.33 কাটা যাবে। 1/3 দ্যাট মিনস 0.33। তাহলে আমি যদি একটা কোশ্চেন ভুল করে আসি তাহলে আমার 0.33 মার্কস ডিডাক্ট হয়ে যাবে যত টোটাল মার্কস পেয়েছি সেখান থেকে। অর্থাৎ আমি 50 কোশ্চেন অ্যাটেন্ড করে এসেছি, আমার 49টা ঠিক হয়েছে, একটা ভুল হয়েছে, তাহলে 49 থেকে 0.33 মার্কস কেটে নেওয়া হবে। সুতরাং নেগেটিভ মার্কিং এটা আমাদের ডেঞ্জার জোন, মনে রাখতে হবে ভুল করা যাবে না। এবং আমি জানি সঠিক যদি নলেজ থাকে, সঠিক যদি আমরা প্রশ্নপত্র দেখতে পাই, অর্থাৎ সঠিক নলেজ যদি আমাদের থাকে প্রশ্নপত্র সম্বন্ধে বা যে টপিকসগুলো রয়েছে সেই টপিকসগুলো সম্বন্ধে, তাহলে ভুল হওয়ার চান্স একদমই নেই। এবং সুন্দর করে আমাদের টিচাররা বিভিন্ন কনসেপ্ট এবং বিভিন্ন যে আমাদের টিচাররা রয়েছেন তারা বিভিন্ন ট্রিক্স ইউজ করে কিন্তু তোমাদের জিনিসপত্র শেখাবেন, সুতরাং ভুল হওয়ার কোনো চান্স নেই। তাই এখানে নেগেটিভ মার্কিংয়ের জায়গাটা একটু মাথায় রেখে আমরা প্রিপারেশনটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে যাব। এর পরবর্তীতে আমরা দেখে নেব আমাদের যে জেনারেল সায়েন্স যে পোর্শনটার কথা আমি বললাম, সেই সায়েন্সের যে পোর্শনটা তোমরা একটু আগেই দেখলে। এই যে জেনারেল সায়েন্সের পোর্শনটা রয়েছে 25 মার্কস ক্যারি করছে এখান থেকে, অর্থাৎ 25 মার্কস কিন্তু আমাদের একদম 25ই করে আসতে হবে। তার জন্য স্যার কি করতে হবে? তার জন্য কিচ্ছু না, আমাদের সায়েন্সের অর্থাৎ জেনারেল সায়েন্সের 3টে গুরুত্বপূর্ণ টপিক, সেই টপিকের যে গুরুত্বপূর্ণ যে টপিক রয়েছে সেই টপিকগুলোকে সুন্দরভাবে আমাদের বুঝে নিতে হবে এবং সেখান থেকে ভুল হওয়ার কোনো চান্স থাকবে না। কি কি পোর্শন রয়েছে আমরা জানি, সায়েন্সের 3টে পোর্শন, ফিজিক্স, কেমিস্ট্রি এবং হচ্ছে লাইফ সায়েন্স।
ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুটো জিনিস তোমরা বুঝতে পারছো বা অনেকেই জানো, বা আমরা ধীরে ধীরে জেনে যাব, একদম ভয় ভীতি কিচ্ছু থাকবে না, সুন্দরভাবে চ্যাপ্টারগুলো পড়বো এবং সুন্দরভাবে জানবো। তাহলে সেই ক্ষেত্রে ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুটো সবসময় জড় বস্তু, অর্থাৎ যেসব বস্তুর প্রাণ নেই তাদেরকে নিয়ে আলোচনা করা হয়। আর লাইফ সায়েন্স বা যেটাকে আমরা জীবন বিজ্ঞান বলে থাকি, সেখানে আমরা জীবিত বস্তু বা যাদের প্রাণ আছে, উদ্ভিদ প্রাণী, এদেরকে নিয়ে ডিসকাস করি। লাইফ সায়েন্স পড়ানোর জন্য স্যার রয়েছেন, উনি লাইফ সায়েন্স বোঝাবেন এবং আমি তোমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রির সমস্ত ডাউট কমপ্লিট করে দেব, কোনো ডাউট রাখতে দেব না। যে চ্যাপ্টারগুলো রয়েছে এই ফিজিক্স, কেমিস্ট্রি এবং লাইফ সায়েন্স, আমাদের যে সিবিএসসি বোর্ডের যে সিলেবাস প্যাটার্ন, সেই সিলেবাস প্যাটার্ন অনুযায়ী কিন্তু আমাদের চ্যাপ্টারগুলো কমপ্লিট করতে হবে। সিবিএসসি 10th স্ট্যান্ডার্ড অর্থাৎ ক্লাস 10 পর্যন্ত সায়েন্সের ফিজিক্স এবং কেমিস্ট্রির যে চ্যাপ্টারগুলো বা লাইফ সায়েন্সের যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো আমরা একদম কমপ্লিট করব এবং সেখান থেকে আমরা 25 মার্কসই নিয়ে আসবো। তাহলে সেই ক্ষেত্রে ফিজিক্স এবং কেমিস্ট্রির যে টপিকগুলো রয়েছে দেখে নিই কী কী টপিক রয়েছে। ফিজিক্সের গুরুত্বপূর্ণ যে টপিকগুলো রয়েছে তার মধ্যে আমরা চলে যাই প্রথমেই নেচার অ্যান্ড বিহেভিয়ার। কার নেচার? ম্যাটারের নেচার। ম্যাটার মানে হচ্ছে পদার্থ, আমাদের আশেপাশে বিভিন্ন ধরনের জড় বস্তু দেখতে পাই। আমি একটু আগেই বললাম যে ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুটো পোর্শন কাদেরকে নিয়ে? জড় বস্তুদেরকে নিয়ে যাদের প্রাণ নেই। তাহলে এই যে জড় বস্তু আমাদের আশেপাশে আমরা দেখতে পাই, সেই জড় বস্তুগুলোর নেচার এবং কিছু বিহেভিয়ার। আমরা প্রত্যেকেই জানি আমাদের আশেপাশে যে জড় বস্তুগুলো দেখতে পাই সাধারণত 3 রকমের হয়ে থাকে। তারা কেউ কেউ কঠিন বা সলিড, কেউ কেউ কঠিন। এই জড় বস্তুগুলোর মধ্যে যারা কঠিন তারা হচ্ছে সলিড, যারা হচ্ছে তরল পদার্থ অর্থাৎ জলের মতো যারা তরল তারা হচ্ছে লিকুইড এবং গ্যাসীয়। আমরা জানি এই জল যখন ভেপার হয়ে যায় বা বাষ্প হয়ে যায় তখন সে কার মতো? গ্যাসের মতো আকারের হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যে বাষ্প, সেই বাষ্প এবং গ্যাসের মধ্যে সামান্য কিছু পার্থক্য রয়েছে। ক্লাসে আমি সেগুলো সমস্ত ডাউট ক্লিয়ার করে দেব। গ্যাস এবং আমাদের যে চোখে ওপেন আইজে দেখতে পাই বাষ্প, সেই বাষ্পের মধ্যে সুন্দর করে যে ডিফারেন্সগুলো আছে সেই ডিফারেন্সগুলো বলে দেব। তাহলে সেই ক্ষেত্রে আমরা আশেপাশের যে পদার্থগুলো দেখতে পাই তারা কঠিন, তরল এবং গ্যাসীয় আকারে বা গ্যাস আকারে দেখতে পাই। তাহলে এটা পদার্থের 3টে অবস্থা বলতে পারি। আমাদের আশেপাশে যে জড় পদার্থগুলো দেখতে পাই যাদের প্রাণ নেই তারা এরকম 3টে অবস্থায় থাকে। যে জিনিসটা আমরা বা যে টপিকগুলো আমরা পড়বো নেচার অ্যান্ড বিহেভিয়ার কার? অফ ম্যাটার। তাহলে নেচার অ্যান্ড বিহেভিয়ার অফ ম্যাটার বা ম্যাটারের নেচার এবং বিহেভিয়ারের মধ্যে এই জিনিসগুলো কিন্তু আমরা কমপ্লিট করব। এছাড়া রয়েছে এলিমেন্টস, কম্পাউন্ড, অ্যাটমস অ্যান্ড মলিকিউলস। এলিমেন্টস কি জিনিস? এলিমেন্টস হচ্ছে মৌলিক পদার্থ, যেসব পদার্থ স্বাধীন সত্তা রয়েছে অর্থাৎ ফ্রিলি, অর্থাৎ তারা কারোর সাথে যুক্ত হয় না। যেমন অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, এদেরকে আমরা বলে থাকি এলিমেন্টস। বা সোডিয়াম বা পটাশিয়াম বা জিঙ্ক, এদেরকে বলে থাকি আমরা এলিমেন্টস। তাহলে আমরা এলিমেন্ট সম্বন্ধে পড়ব এবং তাদের বিশেষ কিছু নেচার সম্বন্ধে পড়ব। এই এলিমেন্টসগুলোই যখন যুক্ত হয়, যেমন এখনই বললাম হাইড্রোজেন এবং অক্সিজেন দুটো এলিমেন্ট, কিন্তু এই হাইড্রোজেন আর অক্সিজেন যখন একসাথে যুক্ত হয় তখন তৈরি করে হচ্ছে কম্পাউন্ড। স্যার শুধু কি হাইড্রোজেন অক্সিজেন রয়েছে? না, বহুত কম্পাউন্ড রয়েছে। আমরা আশেপাশে দেখতে যদি যাই তাহলে নাইট্রোজেন, হাইড্রোজেন দুটো অ্যাড হয়ে নাইট্রোজেন একটা মৌলিক পদার্থ, হাইড্রোজেন একটা মৌলিক পদার্থ, দ্যাট মিনস এলিমেন্টস। এরা যখন যুক্ত হয় তৈরি করে যৌগিক পদার্থ NH3 বা অ্যামোনিয়া। এরকম অনেক কম্পাউন্ড, 2 বা তার বেশি মৌলিক পদার্থ বা এলিমেন্টসগুলো যুক্ত হয়ে কিন্তু এই কম্পাউন্ড বা যৌগিক পদার্থ তৈরি করে। এছাড়া আর কি কনসেপ্ট নেব? আমরা গুরুত্বপূর্ণ কনসেপ্ট নেব অ্যাটমস অর্থাৎ পরমাণু, এবং মলিকিউলস বা অণু সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ জিনিসগুলো জানবো। তো এই যে পরমাণু এবং অণু কি জিনিস? অ্যাটমস অ্যান্ড মলিকিউলস। অ্যাটম অ্যান্ড মলিকিউলস হচ্ছে আর কিছুই না, পদার্থের বা ম্যাটারের সব থেকে ক্ষুদ্রতম কণা। কে বলেছিলেন? বিজ্ঞানী ডাল্টন বলেছিলেন প্রথম। বিজ্ঞানী ডাল্টন বলেছিলেন যে একটা পদার্থকে যদি ভাঙা যায়, ভাঙতে ভাঙতে শেষ পর্যন্ত যে কণাটা পাবো আর তাকে ভাঙা যাবে না, সেই কণাটাই বা অতি ক্ষুদ্র অবিভাজ্য কণাটাই হচ্ছে
পরমাণু, এবং সেখান থেকে ধীরে ধীরে অ্যাভোগাড্রো, সায়েন্টিস্ট অ্যাভোগাড্রোর হাত ধরেই কিন্তু অ্যাটমের পরে মলিকিউলসের সুন্দর একটা ধারণা এসেছিল। ফিজিক্সে খুব ইন্টারেস্টিং জিনিসপত্র রয়েছে চ্যাপ্টারগুলোর সাথে সাথে, সেগুলো কিন্তু আমরা পুরো স্টেপ বাই স্টেপ বা ধাপে ধাপে বুঝবো, এবং সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ফিজিক্স এবং কেমিস্ট্রি সম্পর্কে কোনো ডাউট থাকবে না, এটা আমি চ্যালেঞ্জ করছি। তোমরা শুধু আমাদের সাথে যুক্ত হও এবং সামনের আরআরবি গ্রুপ ডি যে গুরুত্বপূর্ণ সুযোগ দিয়েছে সেই সুযোগটা হাতছাড়া একদমই করা যাবে না। তাহলে ফিজিক্সের দুটো আমরা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার দেখলাম, এখানে বলতে গেলে দুটো নয় 3টে চ্যাপ্টার আমরা দেখে নিলাম। একটা হচ্ছে নেচার অ্যান্ড বিহেভিয়ার নিয়ে, অর্থাৎ ম্যাটারের নেচার অ্যান্ড বিহেভিয়ার, তার মধ্যে একটা পোর্শন রয়েছে এলিমেন্টস অ্যান্ড কম্পাউন্ড, আর একটা চ্যাপ্টার বলতে পারি অ্যাটমস অ্যান্ড মলিকিউলস নিয়ে একটা অংশ বলতে পারি। এই অংশগুলো কিন্তু এই ফিজিক্সের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এছাড়া আমরা জানি মোশন অ্যান্ড ফোর্স, এটা একটা ফিজিক্সের খুব ভাইটাল চ্যাপ্টার, যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এখান থেকে কোশ্চেন হয়ই হয়। তো এই মোশন বা গতিবিদ্যা যেটাকে আমরা বলে থাকি, সেই গতিবিদ্যা বুঝতে গেলে আমাদের বুঝতে হবে স্পিড, আমাদের বুঝতে হবে ভেলোসিটি, আমাদের বুঝতে হবে অ্যাক্সিলারেশন। স্যার এগুলো কি? কিচ্ছু না, স্পিড মানে হচ্ছে দ্রুতি, আমরা জেনারেলি স্পিডকে বেগ বলে থাকি, একটু ভুল বলি, স্পিড হচ্ছে ফিজিক্সের ভাষায় দ্রুতি। এছাড়া ভেলোসিটি রয়েছে যাকে আমরা বাংলায় বলে থাকি বেগ, এবং অ্যাক্সিলারেশন রয়েছে অর্থাৎ ত্বরণ। কি করে আসলো, কি সমস্ত জিনিসপত্র এর মধ্যে রয়েছে, সব কিন্তু ভেঙে ক্লাসে আমি বলবো, এবং প্রত্যেকটা ক্লাসে সুন্দর কনসেপ্টের মাধ্যমে যে ভেতরের জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো বুঝিয়ে দেব। তাহলে সেই ক্ষেত্রে স্পিড, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন এবং আরেকজনের গুরুত্বপূর্ণ অবদান, যার মাথায় আপেল পড়েছিল তাই তো, নিউটনস ল, ইনাকে ভুললে চলবে না। এই নিউটনস ল কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক এই মোশনের মধ্যে, যেখান থেকে প্রত্যেকটা এক্সামে গ্রুপ ডিতে কোশ্চেন আসতে দেখেছি বা এসেছে বহুবার। তাহলে এটা একটা ভাইটাল চ্যাপ্টার। এছাড়া কি রয়েছে? এছাড়া ফিজিক্সের সাউন্ড বলে একটা চ্যাপ্টার রয়েছে, খুবই ইম্পর্টেন্ট, এটাও একটা চ্যাপ্টার রয়েছে যেখান থেকে আমরা কোশ্চেন আসতে দেখি। সাউন্ড বা শব্দ, আমরা শব্দ শুনি এবং আমরা শব্দ তৈরিও করি, অর্থাৎ আমাদের ভোকাল কর্ড থেকে, আমাদের গলায় রয়েছে ভোকাল কর্ড, সেখান থেকে শব্দও বেরায়। যে শব্দ বেরায় সেই শব্দ কিভাবে যায়, তরঙ্গের আকারে যায় নাকি তরঙ্গের আকারে যায় না, বা তরঙ্গের আকারে গেলে কেমনভাবে যায়, সেই জিনিসগুলো কিন্তু, অর্থাৎ সাউন্ড কোথা থেকে তৈরি হচ্ছে তাকে কি বলা হয়, সাউন্ড যখন কোনো মাধ্যমের মধ্যে দিয়ে যায় তখন কিভাবে যায় সাউন্ড বা শব্দ কিভাবে যায়, সেই সমস্ত জিনিসগুলো পড়ব। এই সাউন্ড রিলেটেড কিন্তু অ্যাম্প্লিটিউড রয়েছে, ফ্রিকোয়েন্সি রয়েছে, সাউন্ডের লাউডনেস রয়েছে, সাউন্ডের পিচ রয়েছে। এই পিচের জন্যই কিন্তু ছেলেদের গলার ভয়েস কিন্তু ততটা কানে লাগে না যতটা মেয়েদের বেশি গলার ভয়েস। মেয়েরা আস্তে কথা বললেও গলার ভয়েসটা একটু আমাদের কানে লাগে, তাই তো? তাহলে সেই ক্ষেত্রে এগুলো পিচের ডিপেন্ড করছে। তাহলে পিচ রয়েছে, জোরে মাইক বাজানো, লাউডনেস রয়েছে। এছাড়া সাউন্ডের কিছু অ্যাপ্লিকেশন রয়েছে, সাউন্ডের অ্যাপ্লিকেশনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। সাউন্ডের আমরা দেখতে পাই রিফ্লেকশনও হয়, সাউন্ড বারবার একটা প্রতিধ্বনি তৈরি করে, এবং সাউন্ডের প্রতিধ্বনিতেই কিন্তু আমরা একটা ফাঁকা, যদি কোনো হল রুমে কথা বলি তাহলে একটা কথা বারবার রিপিট হয়। তাহলে এগুলো সাউন্ডের কিছু মজার জিনিসপত্র রয়েছে যেগুলো আমরা জানবো। এছাড়া আর কি রয়েছে? এছাড়া গুরুত্বপূর্ণ এনার্জি রয়েছে, অর্থাৎ এনার্জির মধ্যে আমরা পড়বো ওয়ার্ক পাওয়ার এনার্জি, এটাও একটা ভাইটাল চ্যাপ্টার। যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এখান থেকে কিন্তু কোশ্চেন হয়। অর্থাৎ ওয়ার্ক মানে আমরা যেগুলো কাজ করি বা কার্য, সোজা কথায় এই কার্য, এবং তার সঙ্গে সঙ্গে পাওয়ার বা ক্ষমতা রয়েছে, এবং এনার্জি বা শক্তি রয়েছে। অর্থাৎ আমরা যে কাজ করি সেই কার্য করার হারকেই বলা হয় ক্ষমতা, এবং সেই ক্ষেত্রে এনার্জি বা শক্তি, কার্য করার সামর্থ্যকে বলা হয় শক্তি। তাহলে এই জিনিসগুলো বা কার্যের সঙ্গে বলের কি সম্পর্ক, বল মানে ফোর্সের একটা বিশেষ সম্পর্ক রয়েছে কার্যের সঙ্গে, সেগুলো কিন্তু ক্লাসে ডিসকাস করব। তাহলে এখান থেকে কার্য, ক্ষমতা ও শক্তি, এই গুরুত্বপূর্ণ অংশটা কিন্তু আমাদের পড়তে হবে। এছাড়া ভাইটাল আর একটা চ্যাপ্টার রয়েছে, আমাদের ডেইলি লাইফে যে ইউজ হয় ইলেকট্রিসিটি, সেই ইলেকট্রিসিটি রিলেটেড একটা চ্যাপ্টার রয়েছে। এই ইলেকট্রিসিটি চ্যাপ্টারে আমরা অনেক কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো পড়ব। ইলেকট্রিসিটির মধ্যে আমরা দেখে নেব
এখানে ইলেকট্রিসিটির মধ্যে চলে আসবে হচ্ছে ওহমস ল, ইম্পর্টেন্ট একটা ওহমস ল আমরা পাবো। এছাড়া আমরা কুলম্বস ল পাবো। তাহলে আমরা প্রথমেই দেখতে পাই কুলম্বস ল বা কুলম্বের সূত্র। এছাড়া ওহমের সূত্র রয়েছে। এছাড়া সায়েন্টিস্ট জুলের সূত্র রয়েছে, জুলস ল। এগুলো কিছু কিছু গুরুত্বপূর্ণ এই টার্মগুলো বা ইলেকট্রিসিটি রিলেটেড গুরুত্বপূর্ণ জিনিসগুলো কিন্তু আমরা পড়বো। ওহমস ল, কুলম্বস ল, জুলস ল, এগুলো কিন্তু আমরা এখান থেকে পড়বো, যেগুলো বারবার এগুলো থেকে কোশ্চেন হয় এবং পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এছাড়া আমাদের ফিজিক্সের আর একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার রয়েছে লাইট। লাইট চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে রয়েছে লাইটের বিভিন্ন ধরনের রিফ্লেকশন বা প্রতিফলন, লাইটের কিছু রয়েছে রিফ্র্যাকশন বা প্রতিসরণ। তাহলে আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ, এগুলো সমস্ত কিছু কিন্তু খুব সুন্দর করে। এছাড়া লাইট রিলেটেড লেন্স রয়েছে, বিভিন্ন ধরনের মিরর রয়েছে, অর্থাৎ দর্পণ রয়েছে, সমতল দর্পণ, উত্তল দর্পণ, অবতল দর্পণ। ঠিক একই রকম রয়েছে উত্তল লেন্স, অবতল লেন্স। তাহলে এই যে লেন্স এবং দর্পণ, এর সাথে সাথে আমাদের চোখ এক রকমের লাইট চ্যাপ্টারের সাথে যুক্ত, এবং চোখের গঠন এবং চোখের সম্পর্কে বিভিন্ন ধরনের জিনিসপত্র আমরা কিন্তু এই লাইট চ্যাপ্টারে পড়ব। এছাড়া দেখে এসেছি মরীচিকা তৈরি বা আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য বা ইন্টারনাল রিফ্লেকশন অফ লাইটের জন্য বা আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য রামধনু সৃষ্টি, আকাশে আমরা রামধনু সৃষ্টি হতে দেখি। তাহলে এগুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ যে ঘটনাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এই লাইট চ্যাপ্টারে পড়ব। লাইটের রিফ্লেকশন, রিফ্র্যাকশন, এছাড়া হিউম্যান আই অর্থাৎ আমাদের চোখ, এবং আমাদের চোখ থেকে বিভিন্ন ধরনের যে জিনিসপত্রকে আমরা কালারফুল দেখে থাকি, সেই কালারফুল জিনিসগুলো বা কেন দেখে থাকি তাদেরকে বিভিন্ন রঙে, সেই জিনিসগুলো আমরা জানবো। দ্যাট মিনস হিউম্যান আই অ্যান্ড কালারফুল ওয়ার্ল্ড। এবং আয়ের বিভিন্ন ধরনের যে স্ট্রাকচার আমি এখনই বললাম, হিউম্যান আয়ের স্ট্রাকচার সম্বন্ধে আমরা কিন্তু জানবো। এছাড়া কি রয়েছে? এছাড়া রয়েছে মেটেরিয়ালসের মধ্যে, এছাড়া মেটেরিয়ালসের মধ্যে রয়েছে মেটাল অ্যান্ড নন মেটাল। খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। মেটালস অ্যান্ড নন মেটালস কি জিনিস? আর কিচ্ছু না, ধাতু এবং অধাতু। অর্থাৎ যেসব পদার্থ চকচক করে, যেসব পদার্থ ডাকটাইল, যেসব পদার্থ লাস্টেরাস, এখনই বললাম চকচক করে। এছাড়া যেসব পদার্থ মেলেবল। স্যার কি বললেন? ডাকটাইল, মেলেবল। আমরা জানি যে একটা ধাতব পদার্থকে যদি মারা যায় তাহলে সে পাতলা থেকে পাতলা সিটে বানানো যায়। তাহলে এই যে প্রপার্টিগুলো, এছাড়া একটা ধাতব পদার্থকে গরম করলে সে দৈর্ঘ্যে বাড়ে। তো এগুলো বিভিন্ন ধরনের ধাতব পদার্থগুলোর নেচার বা তাদের বৈশিষ্ট্যগুলোই কিন্তু আমি এতক্ষণ বলছিলাম। তাহলে ধাতব পদার্থের বৈশিষ্ট্য এবং অধাতুগুলোর যে বৈশিষ্ট্য রয়েছে, দ্যাট মিনস মেটাল অ্যান্ড নন মেটাল, সেগুলো সম্পর্কে আমরা জানবো ফিজিক্সের এই গুরুত্বপূর্ণ টপিক্সের মাধ্যম দিয়ে। এছাড়া কি রয়েছে? এছাড়া আমাদের ফিজিক্সের বাদ দিয়ে কেমিস্ট্রির যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো রয়েছে, সেই চ্যাপ্টারগুলোর মধ্যে প্রথমেই চলে আসছে কেমিক্যাল রিয়াকশন অ্যান্ড ইকুয়েশন। বিভিন্ন ধরনের দুটি পদার্থ যুক্ত হয়ে নতুন কোনো পদার্থ তৈরি করলো, বা আমি এখানে এলিমেন্টস আর কম্পাউন্ড বলতে পারি। দুটো এলিমেন্টস যুক্ত হয়ে কোনো এলিমেন্টস, অর্থাৎ দুটো মৌলিক পদার্থ যুক্ত হয়ে কোনো যৌগিক পদার্থ, বা অনেক সময় হয় দুটো মৌলিক পদার্থ যুক্ত হয়ে একটা মৌলিক পদার্থও তৈরি হয়। তাহলে সেই ক্ষেত্রে দুটো মৌলিক পদার্থ যুক্ত হয়ে যৌগিক পদার্থ, বা মৌলিক পদার্থের সাথে যৌগিক পদার্থ যুক্ত হয়ে যৌগিক পদার্থ তৈরি, এগুলোই কিন্তু আমরা এই চ্যাপ্টারে পড়বো, বা কেমিক্যাল রিয়াকশন এবং তাদের ইকুয়েশনগুলো জেনারেলি কি হয় সেগুলো একটু দেখে নেব। এছাড়া রয়েছে গুরুত্বপূর্ণ অ্যাসিড, বেসেস অ্যান্ড সল্ট। অর্থাৎ অ্যাসিড, বেস মানে হচ্ছে ক্ষার, এবং সল্ট মানে হচ্ছে লবণ। তাহলে আমরা যে লবণ খাই সেই লবণ নয়, একটু আলাদা। অ্যাসিড এবং ক্ষার এবং তার সাথে কিছু লবণ রয়েছে, যেগুলো আমরা এই চ্যাপ্টারে অর্থাৎ অ্যাসিড, বেস অ্যান্ড সল্ট এই চ্যাপ্টারে পড়বো। তাহলে গুরুত্বপূর্ণ কেমিস্ট্রির চ্যাপ্টার রয়েছে। এছাড়া কি রয়েছে? এছাড়া কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ড, গুরুত্বপূর্ণ টপিক। কার্বন অর্থাৎ আমাদের উদ্ভিদ এবং প্রাণী প্রত্যেকের কিন্তু, অর্থাৎ যারা জীব, তাদের দেহে কিন্তু কার্বন একটা প্রধান উপাদান। এই কার্বন দিয়ে কিন্তু অনেক যৌগ তৈরি, অর্থাৎ অনেক যৌগ তৈরি হয়। সোজা কথায় অনেক যৌগ তৈরি হয়।
যেমন আমরা জানি এই বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণীগুলোই কিন্তু বহু বছর ধরে মাটির নিচে থেকে 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 চাপ এবং তাপে, প্রেসার অ্যান্ড টেম্পারেচারে সেটা কিসে পরিণত হয়েছে, কয়লা এবং পেট্রোলিয়ামে পরিণত হয়েছে। তাহলে সেটা সেই যে কয়লা বা পেট্রোলিয়ামের কথা বললাম, এটাই কিন্তু হচ্ছে কার্বনের কম্পাউন্ড বা কার্বন দ্বারা তৈরি যৌগ। এছাড়া কার্বন দ্বারা তৈরি আরো যৌগ রয়েছে, যেমন আমরা দেখি সামুদ্রিক কিছু প্রাণীদের দেহে খোলক দেখা যায়, যেমন শামুকের দেহে খোলক রয়েছে, সেখানে কিন্তু এই কার্বন এবং বাতাসের যে কার্বন ডাইঅক্সাইড রয়েছে সেটা বিশেষভাবে বিক্রিয়া করে এবং যে দেহের ওপরে যে খোলকটা সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের একটা খোলক তৈরি করে। ক্যালসিয়াম আর বাতাসে থাকা কার্বন ডাইঅক্সাইড, যেটা কার্বনের একটা বিশেষ যৌগ, তার সাথে যুক্ত হয়ে তৈরি করে। তাহলে বিশেষভাবে আমরা কার্বন এবং তাদের বিভিন্ন ধরনের যে যৌগগুলো, কার্বন দ্বারা গঠিত যৌগগুলো, সেগুলো কিন্তু এই চ্যাপ্টারে পড়ব। এছাড়া রয়েছে এলিমেন্টস অ্যান্ড কম্পাউন্ডস। একটু আগেই বললাম এলিমেন্টস অ্যান্ড কম্পাউন্ড। অ্যাকচুয়ালি এলিমেন্টস এবং কম্পাউন্ডের যে অংশটা রয়েছে সেটা কেমিস্ট্রিরও একটা পার্ট হয়, আবার এটা ফিজিক্সেরও একটা পার্ট হয়। তাহলে বিভিন্নভাবে এলিমেন্টস কম্পাউন্ডগুলো সম্পর্কে আমরা কিন্তু ধারণা নিব বা পড়ব। এছাড়া কেমিস্ট্রির কি পোর্শন রয়েছে, কেমিস্ট্রির গুরুত্বপূর্ণ আর একটা পোর্শন রয়েছে যেটা খুব গুরুত্বপূর্ণ, অ্যাটমস অ্যান্ড মলিকিউলস। এখান থেকে কোশ্চেন আমরা দেখি, অ্যাটমস এবং মলিকিউলস অর্থাৎ যে পরমাণু এবং অণু, এদের বিভিন্ন ধরনের গঠন এবং কি করে অণু এবং পরমাণু কি অবস্থায় থাকে, এদের নেচার কেমন হয়, এই সমস্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলো কিন্তু আমরা এই চ্যাপ্টারে অ্যাটমস এবং মলিকিউল, এই অ্যাটমস এবং মলিকিউলের যে স্ট্রাকচার কেমন হয়, কোন সায়েন্টিস্ট এক বিশেষ মডেল দিয়েছিলেন, এগুলো বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু এই চ্যাপ্টারে আমরা পড়ব। তাহলে আশা করি তোমাদের প্রত্যেককে বোঝা গেছে আমাদের যে নিউ কামিং রেলে গ্রুপ ডি, সেই গ্রুপ ডি এর যে ফিজিক্স এবং কেমিস্ট্রির চ্যাপ্টারগুলো। বায়োলজির স্যার রয়েছেন, বায়োলজির স্যার তোমাদের বায়োলজির যে টপিকসগুলো রয়েছে সেগুলো বিশেষভাবে বোঝাবেন এবং তিনি ক্লাস নেবেন। আমি ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুটো পোর্শন নেব। তো ফিজিক্সের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তোমাদের আজকে একটু দেখাই, চলো। ফিজিক্সের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার রয়েছে যেটা আমি একটু আগে বললাম, মোশন, একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা সম্বন্ধে তোমাদের একটু ধারণা দিই। মোশন জিনিসটা কি, অর্থাৎ মোশন বা গতিবিদ্যা। আচ্ছা, আমরা প্রত্যেকে জানি এই মোশন বা গতিবিদ্যা একটা গুরুত্বপূর্ণ বা ভাইটাল চ্যাপ্টার। এই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের কিছু জিনিসপত্র তোমাদের আজকে একটু দেখাই। তো দেখো, চলো, এখানে এই মোশন বা গতিবিদ্যা চ্যাপ্টারটা পড়তে গেলে আমাদের স্থির বস্তু এবং গতিশীল বস্তুর একটা ধারণা নিতে হয়। অর্থাৎ জড় বস্তুদের মধ্যে, আমি একটু আগেই বললাম ফিজিক্সের ক্ষেত্রে আমরা জড় বস্তুদের নিয়ে আলোচনা করব। তো যারা হচ্ছে জড় বস্তু, সেই জড় বস্তুদের মধ্যে বিশেষভাবে আমরা দুটো পার্ট করতে পারি। জড় বস্তুদের মধ্যে একটা পার্টকে বলা হবে স্থিতিশীল বস্তু, জড় বস্তুদের মধ্যে আমরা বলবো কিছু বস্তুকে স্থিতিশীল বস্তু, আর কিছু বস্তুকে আমরা বলবো গতিশীল বস্তু। তো দেখো, স্থিতিশীল বস্তু এবং গতিশীল বস্তু কথার মধ্যে আমরা বুঝতে পারছি যে সমস্ত জড় বস্তু বা বস্তু যারা স্থির অবস্থায় থাকে, অর্থাৎ সময়ের সাপেক্ষে যারা তাদের স্থান পরিবর্তন করে না। আমি বাড়িতে একটা টেবিল রেখেছি, যে টেবিলটাকে আমি সরাচ্ছি না, তাহলে টেবিলটা দিনের পর দিন চলে যাওয়ার পরেও টেবিলটা কিন্তু ওই জায়গায় থাকবে। আজকে টেবিলটাকে যে জায়গায় দেখেছি, কালকে এসে কিন্তু টেবিলটাকে না সরালে সেখানেই দেখতে পাবো। অর্থাৎ সময়ের সাপেক্ষে যারা স্থান পরিবর্তন করে না তারা হচ্ছে স্থিতিশীল বস্তু। আর যারা সময়ের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন করে, অর্থাৎ আমি এখন বোঝানোর সাথে সাথে কিন্তু একটু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় স্থান পরিবর্তন করছি, সুতরাং আমি এখন গতিশীল অবস্থায় রয়েছি। আমি যখন কোথাও সময়ের সাপেক্ষে একটা জায়গায় দাঁড়িয়ে থাকবো, নড়বো না, তাহলে সেটা সেই ক্ষেত্রে আমি হয়ে যাব স্থিতিশীল বস্তু।
তাহলে সময়ের সাপেক্ষে কিন্তু স্থিতিশীল আর গতিশীল এই দুটো অবস্থার কথা বলা হয়। মনে রাখবে যে একটা বস্তু যে স্থিতিশীল অবস্থায় আছে সে গতিশীল অবস্থায় যাবে না, এটা হতে পারে না। সে কিছুক্ষণ পরে কিন্তু গতিশীল অবস্থায় যেতেই পারে। আবার কোনো গতিশীল বস্তু অর্থাৎ চলন্ত বাস একটা সময় গিয়ে কিন্তু দাঁড়ালে তখন বলা হয় তার স্থিতিশীল অবস্থায় সে আছে, অর্থাৎ সে প্রথমে গতিশীল অবস্থায় ছিল, তারপরে সে স্থিতিশীল অবস্থায় আসলো। তাহলে সেই ক্ষেত্রে স্থিতিশীল এবং গতিশীল যে বস্তু রয়েছে সেই বস্তুগুলো সময়ের সাপেক্ষে যার স্থান পরিবর্তন হয় তারা হচ্ছে স্থিতিশীল বস্তু, সময়ের সঙ্গে সঙ্গে যাদের স্থান পরিবর্তন হয় না তারা হচ্ছে গতিশীল বস্তু। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ আমাদের এই চ্যাপ্টারে যে ধারণাগুলো আমাদের নিতে হবে তার মধ্যে প্রথমেই রয়েছে অতিক্রান্ত দূরত্ব। সময়ের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন যদি করে অর্থাৎ একটা গতিশীল বস্তুর ক্ষেত্রে আমরা কি পাই? অতিক্রান্ত দূরত্বের ধারণা পাই, এবং যাকে সংক্ষেপে কিন্তু বলা হয় দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব বা দূরত্ব আমরা সংক্ষেপে বলে থাকি। এছাড়া রয়েছে সরণ। সরণ এবং অতিক্রান্ত দূরত্ব, তোমরা প্রত্যেকে অতিক্রান্ত দূরত্ব বা দূরত্বের নাম শুনেছো, অনেকেই তোমরা সরণ সম্বন্ধে জানো না। তাহলে এই যে অতিক্রান্ত দূরত্ব এবং সরণের মধ্যে বেসিক যে ডিফারেন্স বা কি পার্থক্য রয়েছে সেই পার্থক্যগুলো একটু দেখে নেব। দেখো, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কোনো একটা বস্তু এ বিন্দুতে ছিল, সেই বস্তুটা কিছু সময় পরে বি বিন্দুতে গেল, তাহলে অতিক্রান্ত দূরত্ব বলছে এ বি এই দূরত্বটা, বা আমি এরভাবে বলতে পারি বি এ, এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। কিন্তু সরণ কি জিনিস? কোন একটা বস্তু এ বিন্দুতে ছিল, কিছুক্ষণ পরে বি বিন্দুতে গেল, তাহলে আমাকে এখানে একটা অ্যারো চিহ্ন দিতে হবে, অর্থাৎ বস্তুটা এ থেকে বি এর দিকে গেছে। তাহলে সেই ক্ষেত্রে এই সরণকে আমরা প্রকাশ করব এ বি মাথার উপর একটা অ্যারো চিহ্ন দিয়ে বা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করব। হ্যাঁ, যদি সে বি থেকে এতে আসতো তাহলে তীর চিহ্নটা উল্টো হতো, এবং সেই ক্ষেত্রে বি এ লিখে তারপরে আমরা তীর চিহ্ন দিতাম। অর্থাৎ বস্তুটা যদি এরকম হতো, এ থেকে বি বিন্দুতে না গিয়ে বস্তুটা বি বিন্দু থেকে এ বিন্দুতে এসেছে, তীর চিহ্নটা উল্টো, তাহলে এই মাথার ওপরে কিন্তু তীর চিহ্নটা একটু উল্টো হয়ে যেত। তাহলে এটাই হচ্ছে সরণ এবং অতিক্রান্ত দূরত্বের মধ্যে বিশেষ পার্থক্য। আমরা যদি এই এ বি কে আর বি এ কে সমান লিখি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটা মাইনাস চিহ্ন চলে আসবে, অর্থাৎ এ বি আর বি এ সমান নয়। তাদের যেহেতু দিক পরিবর্তন হয়ে গেছে তাই এ বি যদি পজিটিভ হয় তাহলে বি এ হবে নেগেটিভ। তাহলে এটা সরণের বিশেষ একটা পার্থক্য, কার থেকে? অতিক্রান্ত দূরত্ব থেকে। কিন্তু যদি আমরা অতিক্রান্ত দূরত্বের মধ্যে দেখি তাহলে এ বি এবং বি এ এই দুটো কিন্তু সমান, এখানে কোনো মাইনাস চিহ্ন আসে না। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ আমরা জিনিস জানতে পারলাম যে অতিক্রান্ত দূরত্বের কেবলমাত্র মান রয়েছে, শুধুমাত্র মান রয়েছে, অর্থাৎ এ থেকে বি এর দূরত্ব কত? 2 কিলোমিটার বা 3 কিলোমিটার বা 20 মিটার, এটা একটা নির্দিষ্ট মান রয়েছে। সরণেরও ঠিক তেমনই নির্দিষ্ট মান রয়েছে, এবং শুধু ও মানেই সন্তুষ্ট না, বলছে সরণকে যদি প্রকাশ করতে হয় তাহলে অবশ্যই মানের সাথে সাথে দিকেরও প্রয়োজন হয়। অর্থাৎ যদি দিক পরিবর্তন হয় তাহলে সরণ ঋণাত্মক হয়ে যেতে পারে। তাহলে অতিক্রান্ত দূরত্ব কেবলমাত্র মানের ওপর নির্ভর করে, কোনো দিকের ওপর নির্ভর করে না। তাই অতিক্রান্ত দূরত্ব সর্বদা ধনাত্মক, অতিক্রান্ত দূরত্ব সর্বদা হচ্ছে একটা পজিটিভ সংখ্যা। কিন্তু সরণ দিকের ওপর নির্ভর করে, দিক পরিবর্তন হলে সরণের কিন্তু মান ঠিক থাকলেও চিহ্ন পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ পজিটিভ থেকে সে নেগেটিভও হয়ে যেতে পারে। তাহলে সরণ কখনো কখনো পজিটিভ বা কখনো নেগেটিভ বা কখনো কখনো সরণ শূন্য হয়ে যায়। সরণ কখন কখন শূন্য হয়? বলছে যে বিন্দু থেকে যাত্রা শুরু করলো সেই বিন্দুতেই যদি আবার ঘুরে সে চলে আসে তাহলে সেই ক্ষেত্রে সরণ শূন্য। স্যার, আমি এখান থেকে বাড়ি থেকে স্কুল গেলাম, আবার স্কুল থেকে খেলার মাঠ যাওয়ার পরে আবার খেলার মাঠ থেকে বাড়ি আসলাম, তাহলে পুরো সমগ্র এই যে রাস্তা বরাবর আমি গেলাম
পুরোটাতে সরণ হচ্ছে শূন্য, কারণ আমি বাড়ি থেকে যাত্রা শুরু করে বাড়িতেই আবার এসেছি, অর্থাৎ আমার সরণ শূন্য। তাহলে সরণের ক্ষেত্রে একটা পয়েন্ট আমরা বুঝতে পারলাম বা গুরুত্বপূর্ণ জিনিস জানতে পারলাম, সেটা হচ্ছে যে কোনো একটা বিন্দু থেকে যাত্রা শুরু করে যদি আবার ওই বিন্দুতেই ফিরে আসি তাহলে আমার সরণ হয়ে যাবে শূন্য। এই রাস্তা বরাবর গেলাম, যাওয়ার পর সেই রাস্তাতেই যদি আবার ব্যাক করে ওই আগের বিন্দুতে চলে আসি তাহলে আমার সরণ শূন্য। কিন্তু মনে রাখবে এই রাস্তা বরাবর অতিক্রান্ত দূরত্ব কখনোই শূন্য নয়। এই পুরো রাস্তাটা যদি 10 কিলোমিটার হয় তাহলে অতিক্রান্ত দূরত্ব 10 কিলোমিটার, কিন্তু সরণ হচ্ছে শূন্য। তাহলে অতিক্রান্ত দূরত্ব এবং সরণের বিশেষ পার্থক্য রয়েছে। সরণ শূন্য হতে পারে, সরণ ধনাত্মক হতে পারে বা সরণ ঋণাত্মক হতে পারে, কিন্তু অতিক্রান্ত দূরত্ব কখনোই ঋণাত্মক বা শূন্য হয় না, সর্বদাই এটা একটা ধনাত্মক সংখ্যা। তাহলে বিশেষভাবে আমরা অতিক্রান্ত দূরত্ব এবং সরণের যে গুরুত্বপূর্ণ টপিকস বা গুরুত্বপূর্ণ যে ডিফারেন্সগুলো, সেই ডিফারেন্সগুলো আরও আমরা ডিটেলসে বুঝে নেব। এবং এই অতিক্রান্ত দূরত্ব এবং সরণের ওপর নির্ভর করেই কিন্তু বেগ এবং একটু আগে যেটা বললাম দ্রুতি, অর্থাৎ স্পিড আর ভেলোসিটি, এই দুটো কথা আসে। তো দেখে নিই স্পিড আর ভেলোসিটি কি জিনিস। তো দেখো আমরা অতিক্রান্ত দূরত্ব এবং সরণের গুরুত্বপূর্ণ একটা পেলাম, ডিফারেন্স পেলাম বা পার্থক্য পেলাম। সেটাকে আরেকটা উদাহরণের মাধ্যম দিয়ে আমি তোমাদের বোঝাই। দেখো একটা বিন্দু রয়েছে এ, এখান থেকে বি বিন্দুতে গেল কোনো বস্তু। কিভাবে গেল? একটা গেল সোজা পথে, আবার বলছে না এইভাবে এইরকম করে পথ দিয়ে গেছে এ থেকে বিতে, বেশ ভালো কথা। আবার বলছে যে এই রকম পথ করেও সে আবার বিতে গেছে। তো এই যে তিনটে রাস্তা বললাম, এটাকে যদি আমি প্রথম রাস্তা বলি, এটা যদি আমি দ্বিতীয় রাস্তা বলি এবং তৃতীয় রাস্তা, এই তিনটে রাস্তাতে কিন্তু অতিক্রান্ত দূরত্বের মান পরিবর্তন হয়, সঙ্গে কিন্তু সরণেরও মান পরিবর্তন হয়। কি কি হতে পারে বলছে? অতিক্রান্ত দূরত্ব, আমি অতিক্রান্ত দূরত্ব কিন্তু এটাকে আমি একটু লিখে দিচ্ছি, এখানে একটা সি পয়েন্ট দিয়ে দিলাম, এখানে একটা ডি, এখানে এ বি সি ডি, এটাকে ই দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে ই। তাহলে দেখো এই দুটো রাস্তার মধ্যে একটু ডিফারেন্স। যদি আমি অতিক্রান্ত দূরত্ব জানতে চাই, যদি আমি অতিক্রান্ত দূরত্ব জানতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমার তিনটে রাস্তাতেই কিন্তু দূরত্বটা পরিমাপ করা হবে, অর্থাৎ এ সি ডি বি, এই রাস্তাতে তার যত মান বেরাবে সেটা অতিক্রান্ত দূরত্ব হবে যদি সে ওই রাস্তা দিয়ে যায়। যদি সে সোজা পথে যায় তাহলে এ বি হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব। যদি সে এই বাঁকা রাস্তা অর্থাৎ 3 নম্বর রাস্তা দিয়ে যায় তাহলে তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এ ই বি। বেশ ভালো, কিন্তু সরণের ক্ষেত্রে একটু পরিবর্তন হয়ে যাবে। বলছে সরণ যদি পরিমাপ করতে হয় তাহলে 3 এবং 2 নম্বর রাস্তাটাকে বাদ দিয়ে দিতে হবে। এর কারণ হচ্ছে সরণ সর্বদা প্রাথমিক বিন্দু বা যাকে আমরা বলি ইনিশিয়াল পয়েন্ট ও অন্তিম বিন্দুর মধ্যে, প্রাথমিক ও অন্তিম বিন্দু বা ফাইনাল পয়েন্ট, সরণ সর্বদা প্রাথমিক বিন্দু বা ইনিশিয়াল পয়েন্ট অর্থাৎ যেখান থেকে শুরু করলো মানে এ বিন্দু, এবং অন্তিম বিন্দু বা ফাইনাল পয়েন্ট হচ্ছে বি, এই দুটোর মধ্যবর্তী লম্ব দূরত্বকে বোঝায়। এর মধ্যবর্তী লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্বকে বোঝায় কিন্তু সরণ। তাহলে সরণ কি জিনিস? সরণ বলছে যে বিন্দু থেকে শুরু হয়েছে অর্থাৎ প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দু যে বিন্দুতে গিয়ে শেষ করলো, তাহলে প্রাথমিক বিন্দু বা ইনিশিয়াল পয়েন্ট ও অন্তিম বিন্দু বা ফাইনাল পয়েন্টের মধ্যবর্তী যে লম্ব দূরত্ব, অর্থাৎ এখানে কেবলমাত্র 1 নম্বর রাস্তাটা অর্থাৎ এ বি হচ্ছে তার
সরণের রাস্তা। আর বাকি রাস্তাগুলো কিন্তু অর্থাৎ 2 এবং 3 এই পথে তার সরণ পরিমাপ হবে না। সরণ সবসময় দুটো বিন্দুর প্রাথমিক এবং অন্তিম বিন্দুর মধ্যবর্তী লম্ব দূরত্বকে বোঝায়। তাহলে এই যে মোশন চ্যাপ্টার বা গতিবিদ্যা যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটার প্রথমেই ধারণা রয়েছে অতিক্রান্ত দূরত্ব এবং সরণের। এই অতিক্রান্ত দূরত্ব এবং সরণের ওপর নির্ভর করেই কিন্তু বিশেষভাবে দুটো কথা চলে আসে। একটা হচ্ছে স্পিড, যেটা মানে হচ্ছে আমরা সরণকে বলে থাকি ডিসপ্লেসমেন্ট, এবং অতিক্রান্ত দূরত্বকে আমরা কি বলে থাকি? সরণকে আমরা বলে থাকি হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ইংলিশে বলা হয় ডিসপ্লেসমেন্ট। আর অতিক্রান্ত দূরত্বকে আমরা বলে থাকি ডিস্টেন্স। তো দেখে নাও, স্পিড বা হচ্ছে যাকে আমরা দ্রুতি বলে থাকি, আমরা অনেক সময় ভুল বলি একটু, স্পিডকে বেগ বলে দিই, কিন্তু স্পিডের বাংলা অর্থ হচ্ছে দ্রুতি, এবং স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স বাই টাইম। ঠিক তেমনি ভেলোসিটি মিনস হচ্ছে যেটাকে আমরা বাংলায়, যার বাংলায় হচ্ছে বেগ। এই ভেলোসিটি মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ভেলোসিটি মানে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে স্পিড এবং ভেলোসিটি এদের মধ্যেও ডিফারেন্স পড়বো। স্পিড কার ওপর ডিপেন্ড করছে? ডিস্টেন্সের ওপরে। যে ডিস্টেন্সের কেবলমাত্র মান আছে কিন্তু কোনো দিক নেই, তাই স্পিডেরও কেবলমাত্র মান আছে, কোনো দিক নেই। ভেলোসিটি কার ওপর ডিপেন্ড করে? ডিসপ্লেসমেন্টের ওপর। তাহলে ডিসপ্লেসমেন্টের যেহেতু মান আর দিক দুটোই রয়েছে, তাই ভেলোসিটিরও মান এবং দিক দুটোই রয়েছে। এর পরবর্তীতে আমরা দেখে নেব অ্যাক্সিলারেশন, যাকে আমরা বাংলায় বলে থাকি ত্বরণ, এবং ত্বরণ মানে হচ্ছে ভেলোসিটি বাই টাইম। ত্বরণ মানে হচ্ছে বা অ্যাক্সিলারেশন মিনস ভেলোসিটি বাই টাইম। এর পরবর্তীতে নেগেটিভ অ্যাক্সিলারেশন, যাকে আমরা মন্দন বলে থাকি। নেগেটিভ অ্যাক্সিলারেশন, নেগেটিভ অ্যাক্সিলারেশন বা যাকে আমরা বাংলায় বলে থাকি মন্দন। এই মন্দন আর কিছুই না, মন্দন হচ্ছে আর কিছু না, নেগেটিভ ত্বরণকেই বলা হয় বা ঋণাত্মক ত্বরণকেই বলা হয় মন্দন। তাহলে এগুলো বিশেষভাবে আমরা এখান থেকে জেনে নেব। এছাড়া এই যে চ্যাপ্টারটা রয়েছে, এই চ্যাপ্টারে বিশেষভাবে আমরা দেখতে পাই মোশন অফ ইকুয়েশন, অর্থাৎ গতিবিদ্যার সমীকরণ, ইকুয়েশন অফ মোশন। ইকুয়েশন অফ মোশন বা গতিবিদ্যার কিছু সমীকরণ দেখতে পাই, যে সমীকরণগুলোর বাস্তবে বিভিন্ন প্রয়োগ রয়েছে এবং কোথায় কোথায় কিরকম প্রয়োগ রয়েছে বা সেখান থেকে গুরুত্বপূর্ণ কি পয়েন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্লাসে আমি ডিসকাস করব। তো দেখো, ইকুয়েশন অফ মোশন আমরা অনেকেই পড়েছি। এস ইকুয়াল টু, আশা করি তোমাদের মনে আছে অনেকের, ভিটি বা ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এছাড়া থার্ড রয়েছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। আর কি রয়েছে? 4 নম্বর আর একটা সমীকরণ ছিল ইম্পর্টেন্ট, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। স্যার এখানে বাকি যে জিনিসপত্রগুলো এখানে রয়েছে সেগুলো কি? এস মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট, একেই এস দিয়ে লেখা হয়। টাইম, যাকে টি দিয়ে লেখা হয়, টাইমকে টি দিয়ে লেখা হয়। ভেলোসিটি, এই ভেলোসিটির মধ্যে দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি, একটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। ইনিশিয়াল ভেলোসিটি মানে প্রাথমিক যেটা বেগ, আর ফাইনাল ভেলোসিটি মানে অন্তিম বেগ। তাহলে আমরা এই ইউ দিয়ে কিন্তু ইনিশিয়াল ভেলোসিটিকে প্রকাশ করে থাকি, ইনিশিয়াল ভেলোসিটি। আর ভি মানে হচ্ছে ফাইনাল ভেলোসিটি। এগুলো আরো ডিটেলসে বলবো, খুব সহজ করে বলে দেবো ক্লাসে, এবং সেই ক্ষেত্রে মনে রাখতে তোমাদের কোনো অসুবিধা হবে না। তাহলে এখানে ইউ ভি
এর ইউজ হয়েছে। অ্যাক্সিলারেশনকে আমাদের বলা হয়, অ্যাক্সিলারেশনকে স্মল এ দিয়ে ডিনোট করা হয়। তাহলে সেক্ষেত্রে এস ইউ টি এই যে টার্মগুলো রয়েছে বা ভি, এগুলো কিন্তু ইউজ করে করে এখানে ইকুয়েশন অফ মোশন তৈরি করা হয়েছে বা গতিবিদ্যার বিভিন্ন ধরনের সমীকরণ তৈরি করা হয়েছে। তো এই চ্যাপ্টারে আমরা গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে নিউটনস ল দেখতে পাই। নিউটনসের 3টে ল, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। ফার্স্ট ল থেকে আমরা ইনার্সিয়া বা জড়তার একটা বিশেষভাবে ধারণা পেয়ে থাকি। সেকেন্ড যে ল রয়েছে সেই সেকেন্ড ল থেকে ফোর্স এবং ফোর্সের সাথে বিশেষ করে মোমেন্টাম অর্থাৎ বল এবং ভরবেগের মধ্যে বিশেষ একটা সম্পর্ক দেখতে পাই। আর তৃতীয় যে সমীকরণ রয়েছে তৃতীয় যে ল বা সূত্র রয়েছে নিউটনের, সেখান থেকে আমরা দেখতে পাই প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল রয়েছে। অর্থাৎ ক্রিয়ার প্রতিক্রিয়া বল মারলে উল্টো দিক থেকে মার খেতে হয়, এটাই হচ্ছে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল, যেটা সমান এবং পরস্পরের বিপরীতমুখী হয়ে থাকে। তো তোমরা সবাই রেডি হয়ে নাও, আর মাত্র কিছুদিনের মধ্যেই কয়েকটা মাস তোমরা হাতে পাবে। আরআরবি রেলওয়ে গ্রুপ ডি এর জন্য উঠে পড়ে লেগে যাও। যারা যারা রিসেন্ট 18 ক্রস করেছো, 19-20 এজ, গ্র্যাজুয়েশন সবে সবে কমপ্লিট হয়েছে, হাতে যদি চাকরির পরীক্ষার লেটার পেতে হয় হাতে, তাহলে পরীক্ষার প্রস্তুতি তোমরা শুরু করে দাও। আমরা আছি, আমাদের সহযোগিতায় তোমরা সুন্দরভাবে এগিয়ে যাও। তো বিভিন্নভাবে স্যারেরা রয়েছেন, প্রত্যেকটা সাবজেক্টে প্রায় 2টো করে তোমরা টিচার পেয়ে যাবে। তারা তাদের বিভিন্ন ধরনের শেখানোর কৌশল দিয়ে তোমাদের সমস্ত যে টপিক রয়েছে ওনারা শেখাবেন। আমি রয়েছি সায়েন্সের টপিক, আরেকজন স্যার রয়েছেন, উনিও সায়েন্সের ক্লাস নেবেন। আমরাও তোমাদের সায়েন্সের যত ভীতি বা ভয় রয়েছে সেগুলোকে দূর করে দেব। দেখবে সায়েন্স শুধু নয়, আর্টস বা বিভিন্নভাবে আরও যে সাবজেক্টগুলো রয়েছে, কারো ম্যাথে ভীতি রয়েছে, কারো রিজনিং করতে অসুবিধা হয়, রিজনিং সে ভালো মতো জানে না, রিজনিংয়ের একটা বেস তৈরি হয়ে যাবে, ম্যাথের বেস তৈরি হয়ে যাবে। ম্যাথগুলো দেখবে খুব কম সময়ে তাড়াতাড়ি করে করতে পারছো। সায়েন্সের টপিকগুলো দেখলেই, আর্টসের টপিকগুলো দেখলেই অ্যান্সার করতে পারবে, এরকম একটা ক্ষমতা তোমাদের মধ্যে কিন্তু তৈরি হয়ে যাবে। সুতরাং আর সময় নষ্ট করো না। ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে 31 তারিখ থেকে, চলবে মার্চের 2 তারিখ পর্যন্ত। ভ্যাকেন্সি কি রয়েছে, কোয়ালিফিকেশান কি রয়েছে, সমস্ত টপিকগুলো থেকে কিভাবে আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন রয়েছে, সেগুলো সমস্তই কিন্তু আজকের ক্লাসে ডিসকাস করলাম। কিছু সায়েন্সের একটা টপিক নিয়ে ডিসকাস করলাম, এটা সিম্পল করে তোমাদের বললাম। এর পরবর্তীতে সায়েন্সের যে টপিকগুলো রয়েছে প্রত্যেকটাই এলাবোরেট করে এবং সুন্দর করে বোঝাবো। তো তোমাদের শুভেচ্ছা রইল ক্যালকুলেট এক্সের পক্ষ থেকে, এবং সময় নষ্ট না করে দেওয়া ফোন নাম্বার তোমরা প্রত্যেকটা পেজে দেখতে পাচ্ছ, এখানে একটা ফোন নাম্বার রয়েছে। আমাদের অ্যাডমিশন শুরু হয়ে গেছে, আর দেরি করো না, ক্লাসগুলো শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ক্লাসগুলো পেতে এবং সুন্দরভাবে সেই ক্ষেত্রে ক্লাসগুলো বা আমাদের অ্যাপে ক্যালকুলেট এক্সে তোমাদের বা ক্যালকুলেট এক্স পরিবারের সঙ্গে যুক্ত হওয়ার জন্য দেওয়া নাম্বার বা স্ক্রিনের ওপর তোমরা নাম্বার দেখতে পাচ্ছ, সেই নাম্বারে খুব শীঘ্রই কন্ট্যাক্ট করো এবং তোমরা সেখানে মেসেজ করলেই তোমরা সমস্ত কিভাবে তোমরা জয়েন হতে পারবে, কিভাবে তোমরা এই কোর্সটা খুব তাড়াতাড়ি তোমাদের মধ্যে পাবে। তোমরা দেখতে পাচ্ছ কোর্স ফি এবং সমস্ত কিছু প্রায় আমাদের বলে দেওয়া হয়েছে, সেগুলোকে ফলো করো এবং খুব রিজনেবল প্রাইসে তোমাদের এই কোর্সটাকে রাখা হয়েছে। তাড়াতাড়ি সময় নষ্ট না করে জয়েন করো। প্রত্যেককেই শুভেচ্ছা রইল আপকামিং রেলওয়ে গ্রুপ ডি এর জন্য। এবং এর সাথে সাথে এনটিপিসির কোর্সটাও কিন্তু তোমরা এই রেলওয়ে গ্রুপ ডির সাথে সাথে সমানভাবে করে নিতে পারবে। সিলেবাস প্রায় একই রকম, জিনিসপত্র কিছু এক্সট্রা অর্ডিনারি জিনিস রয়েছে, সেগুলো আমরা শিখিয়ে দেব। তাহলে এনটিপিসি রেলওয়ে গ্রুপ ডি প্রায় 2টো কোর্সই তোমরা এখানে কমপ্লিট করতে পারবে। তাহলে আর সময় নষ্ট করব না, তোমাদের তাড়াতাড়ি তোমরা জয়েন করে নাও এবং কোর্সটা পারচেজ করে নাও। প্রত্যেককে থ্যাংক ইউ।